langsung hamkan. অ্যাক্সিডেন্টলি ঠাড়াতে বোগাও পড়ে, চিলও পড়ে, বহুত কিছু পড়ে। তো আজকে যেটা হয়েছে এটা সচরাচর হওয়ার কথা ছিল না, এটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আনাদার নিউ ব্লগ। অনেকদিন পরে একটা গেম খেলতে যাচ্ছি। আমরা আছি বাপ বেটা দুজন, আর গেমটা হবে ফাদার ভার্সেস সন। আগে আমরা জায়গায় যাই, আপনাদের জন্য এই সারপ্রাইজটা থাক। জায়গায় যাওয়ার পরে আমরা আপনাদেরকে বলবো আসলে কোন ধরনের গেম আমরা অ্যাটেন্ড করতে যাচ্ছি। মাঝখানে অনেক কিছু হয়ে গেল, এর ভিতরে একটা বড় উদ্বোধন হলো, অনেকগুলো তাজা প্রাণ ঝরে গেল। জনমনে অবশেষে একটা প্রশান্তি এলো, সরকারের পরিবর্তন, সেই সাথে কিছু নতুন আশা। আসলে বিষয়গুলো ঠিক অত সহজ নয়, কোনোটাই যেন আমাদের পিছু ছাড়ছে না। সরকার পরিবর্তনের হাওয়া লাগলো, আন্দোলন হলো, দেশব্যাপী বিক্ষোভ, মিছিল, সমাবেশ, অনেক রক্ত ঝরাঝরি, প্রাণ গেল অনেকের। সব কিছু মিলে মনে হলো না ঠিক আছে, এবার মনে হয় কিছুটা শান্তিতে থাকবো। তার কয়েকদিন পরে শুরু হলো ইনভেশন, আতঙ্ক, ডাকাত আতঙ্ক, রাত্রে ঘুম হারাম, বিভিন্ন গুজব, সোশ্যাল মিডিয়া, সব কিছু মিলে রাতের ঘুমটাকে কয়েক সপ্তাহের জন্য হারাম। সব কিছুর পরে আস্তে আস্তে যখন জনজীবন স্বাভাবিক হতে লাগলো, তখন দেখা দিল আরেকটা ক্রাইসিসের নাম হচ্ছে আইন শৃঙ্খলা ব্যবস্থার অবনতি। মানে কোনো অবস্থাতে কোনো দিক দিয়ে যেন শান্তি নেই। বিভিন্ন মহল থেকে বিভিন্ন রকমের কথাবার্তা, বিভিন্ন রকমের কানা ঘুষা, অনেক জল্পনা কল্পনা, সমালোচনা, সব কিছুর পরে একটি পরিস্থিতির পরিবর্তন হলো। আস্তে আস্তে আইন শৃঙ্খলা বাহিনী হাল ধরতে শুরু করলো, কিন্তু এরপরও যেন বিপদটা পিছু ছাড়ছিল না। এবার শুরু হলো দাবি আদায়ের পালা। হঠাৎ করে সকলের দাবি একসাথে আদায়ের জন্য সবাই উঠে পড়ে লেগে গেল, শাহবাগ হয়ে গেল একটা দাবি আদায়ের মঞ্চ। আর এই দেখেন সামনে, আমার সামনে দুইটা কির্মি বলতেছে এ কারণেই কিভাবে বাইক চালাচ্ছে আর তাদের মাথায় কোনো হেলমেট নেই। তারপরে এই বেটা দেখছে ক্যামেরা আমার মুখে, মানে কারিশমা যত আছে ওর লাইফে সবগুলো ও এখন দেখাই ছাড়বে। আপনারাও দেখুন, একটু এনজয় করেন। কত বড় ঠোড়া একটা নিয়ে উইদাউট সিঙ্গেল ঠাস করে সামনে চাপ। তো যা বলছিলাম, দাবি আদায় শেষ, এখনো কিন্তু হয়নি। একবারে শুরু হলো দাঙ্গা হাঙ্গামা, সমস্যার যেন শেষ নেই। আর আমরা যারা সাধারণ মানুষ আছি, আমরা খুব অল্পতেই একটু ধৈর্য হারা হয়ে গেছে। দেখেন, একটা স্বপ্ন, একটা আকাঙ্ক্ষা নিয়ে অনেক প্রাণের বিনিময়ে স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য একটা সরকার দাঁড় করানো হলো। সরকার তার ম্যান্ডেটগুলো বাস্তবায়নের চেষ্টা করছে। আমরা যারা সাধারণ মানুষ, যারা এত সংগ্রাম করে এই জায়গাটাতে এসেছে, আমরা যেন একটু ধৈর্য হারা হয়ে গিয়েছে। আমরা যেন সব কিছু একটু খুব দ্রুতই দেখতে চাই। দ্রুত দেখতে চাওয়ার কারণে এই আনস্টেবল সিচুয়েশনটা আমাদের সহ্য হচ্ছে না। কিন্তু জাস্ট লক্ষ্য করি, ঠিক এই সমস্যার আগে, এই সমাধানের আগে, এই সিচুয়েশনের আগেও কিন্তু আমরা যে বেশ ভালো ছিলাম সেটা নয়, আমরা মোটেও বেশ ভালো ছিলাম না।
কিন্তু এখন একটু আমরা ধৈর্য হারা, তখন আমরা মোটামুটি ওটাকে নিজেদের নসিব, নিজেদের ভাগ্য মনে করেছে। আর এখন একটু যেহেতু ভাগ্য পরিবর্তনের ছোঁয়া লেগেছে, আমরা একটু অধৈর্য হয়ে গেছে, আমরা তাড়াতাড়ি রাতারাতি সব কিছু ভালো চাই। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, এই তাড়াহুড়ার সুযোগ কিন্তু নেওয়ার জন্য আরও অনেকে বসে আছে। অলরেডি বাজারে ঘাটে মাঠে সবাই আমরা বলা বলে শুরু করলাম, এই সরকার দিয়ে হবে না, আমাদের নতুন একটা সরকার চাই, রাজনৈতিক সরকার চাই। ভাই, আপনি যদি রাজনৈতিক সরকারের জন্য এত আন্দোলনই করেছেন, তাহলে আগের সরকার কি খারাপ ছিল? এই সিস্টেমের মধ্যে যদি আপনি থাকতে চান, তাহলে আগের সরকার কি খারাপ ছিল? তাহলে আর পরিবর্তন চাইলেন কেন? আমরা সমস্যার মধ্যে যাব সেটা অবশ্যই আমি চাই না। যদি আমাদেরকে থাকতে হয় আরও একটা বছর কোনো একটা ভালো সিস্টেমের প্রত্যাশায়, আমাদের যদি আর একটা বছর এভাবেও থাকতে হয়, আমি বলবো বিগত 50 বছরের তুলনায় সেটা অনেক ভালো হবে। কারণ ওই একটা বছর আমাদের অনাগত অনেক বছর, হাজার বছর, শত বছর নির্ধারণ করবে একটা ভালো সিস্টেমের পরিবর্তন, রাজনৈতিক মতাদর্শের পরিবর্তন, কাঠামোর পরিবর্তন, তথা একটা সংবিধানের পরিবর্তন। আমরা নিশ্চয়ই সেটাই চাই। কিন্তু এখন আমরা সবাই কেমন যেন একটু অস্থির। আমরা মানে তাকানোর সময় নাই। আর এই অস্থিরতা আমাদের এতদিনের এত ত্যাগ, প্রতীক্ষার ফলে অর্জিত যেই সফলতা, সেটাকে ভেস্তে দিতে পারে। মানুষের মধ্যেও ভালো খারাপ এই দুই ধরনের মানুষ আছে। যারা তাকে বাস্তবায়ন করতে চায় না, যারা আগের সিস্টেমে থাকতে চায়, লুটেপুটে খেতে চায়, যারা চায় কোনো অবস্থাতেই এই সিস্টেমের পরিবর্তন না হোক, এই দেশের কোনো পরিবর্তন না হোক, তারা কিন্তু এই সিস্টেমটাকে ধরে রাখার জন্য অলরেডি পায়তারা শুরু করেছে। এই অধৈর্যের বিষয়টাকে উস্কে দিচ্ছে। আমরা বলতে শুরু করেছি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি অধৈর্য হয়ে যান, এই সরকার কিন্তু ভালো কাজ করছে না। যাক, আমি বলতে বলতে অলরেডি চলে আসলাম, আসার কথা ছিল। ও, আমি ভালো কিছু দেখতে পাচ্ছি। I hope this is not for amateurs. We are gonna make something very good. বাইরে কোনো ছাউনি নাই, বৃষ্টিতে ভিজবে। আপনাদের কোনো পার্কিং নাই? কোনো গাড়ি আসলে, আচ্ছা এখানেই খোলা আকাশের নিচে না, একটা ছাউনি দেওয়ার দরকার ছিল মিনিমাম। বাইকেরটা কই? বাইক হচ্ছে ব্যবহারিস, তো আমরা বাইকে রাখি আসবো না। ওকে, বুঝতে পেরেছি। গাড়ি থাকলে সম্মান, গাড়ি না থাকলে অসম্মান। দেখ, বেচারার কোনো দোষ নাই, ওকে জাস্ট একটু ভাবিয়ে দিলাম কথাগুলো বলে। আরও যেতে যেতে অনেক কথা হবে। আপাতত আমরা যে কারণে এসেছি সেটা করে অলরেডি আপনারা বুঝতেই পারছেন কোথায় এসেছি, কেন এসেছি। সো টুডে ইজ ফাদার ভার্সেস সান গেম, এবং আমরা কিন্তু আজকে প্রতিযোগিতা করব, কে পারে। কে রেডি? তো অবশেষে আমরা এখন চলে আসলাম। আমরা টিকিট কেটে নিলাম দুটা সিঙ্গেল করে, আমি একটা, সোহামের জন্য একটা, কারণ আমাদের মধ্যে কিন্তু প্রতিযোগিতা হবে। ভাব কি বেটা। হ্যাঁ, আচ্ছা, তার আগে বলে রাখি ফর দ্য ভিউয়ার্স, আমি কিন্তু এর আগে আরেকবার আমার ছেলের সাথে ফ্যান্টাসি কিংডমের গো কার্ড আমরা চ্যালেঞ্জ করেছিলাম, তখন কিন্তু সোহাম হারছে। আর আমি শিওর এবারও সোহাম হারবে। গতবারে যখন হারছিলেন তখন আপনার মানসিক অবস্থা কেমন ছিল?
কেমন ছিল? এবারও তো আপনি হারবেন কনফার্ম। সোহাম আরেকটা হারের জন্য প্রস্তুত, আর আমরা এখন রাইডের জন্য। আপনি ওটাতে, আপনি আমার সামনে। ইউ থিঙ্ক ইউ আর ব্যাড, বাট রিমেম্বার আই এম ইউর ড্যাড। ওকে। চলেন। সোহাম খান, আমাকে বেঁধে চলে গেছে রে। You cannot win! You cannot! আমি ওকে আন্ডার এস্টিমেট করলাম। আমার মান সম্মান সব শেষ হয়ে গেল, সব শেষ হয়ে গেল। পারি না। एक्सीडेंटली ঠাড়াতে বোগাও পড়ে, চিলও পড়ে, বহুত কিছু পড়ে। তো আজকে যেটা হয়েছে এটা সচরাচর হওয়ার কথা ছিল না, এটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। আর আমি একটু চিন্তা করলাম বাচ্চা ছেলে, একটু দাঁড়াই, স্লো করি। আর আমি সহানুভূতি দেখালে যে এটার এত বাজে একটা সুযোগ নেবে এটা আমি কল্পনাও ভাবিনি। এটা আপনি ভালো করেন না, যাক, বাট আই এম হ্যাপি মাই সান উইন। আমি আমার ছেলের কাছে হেরেছি, এই জন্য আমার কোনো সমস্যা নেই। ইট মিনস হি ইজ গোয়িং টু বি ভেরি গুড ড্রাইভার দেন ফাদার। খুশি হওয়ার কিছু নেই, মানুষ তো অ্যাক্সিডেন্ট করতেই পারে না, অ্যাক্সিডেন্ট হইতেই পারে।
এটা তো খুশি হওয়ার কিছু নেই, আসেন। একদম অ্যাপ্রিসিয়েট যে আপনি জিতে গেছেন। এবং আজকে বাব্বেটা আর কিছুক্ষণ ঘুরে বেড়াবো। এটা হচ্ছে আমাদের, ও এটা হলে ভালোই হতো না, এটা একদম অফরোডিং না, এটাও কিন্তু দারুণ হইতো। এটা তো মনে হয় উল্টো পুল্টে যাওয়ারও একটা চান্স আছে। নেক্সট টাইম এখানে আসবো ইনশাল্লাহ। এই রাইডটা কিন্তু 16 বছরের নিচে কোনো ছেলের জন্য নয়। সুহামের বয়স এখনও 16 হয়নি, 16 না, আরও অনেক নিচে। যাই হোক, বয়সটা বললে এখন সমালোচনায় পড়বো। তো যেটা আসলে ওর জন্য কেন আমি এটা করেছি, বিকজ আমি জানি ও এর আগে আরেকবার সে এটাতে রাইড করেছিল ভালোই, তখনও বেশ ভালোই একদম কম্পিট করেছিল, আমার প্রায় একদম কাছাকাছি ছিল। একবার তো আমাকে ক্রসও করে ফেলছিল। এবারে তো সে সারাক্ষণ সামনেই ছিল, যদিও আমার একটা ছোট্ট ভুল ছিল, মনে করছে সে আমাকে ক্রস করতে পারবে না, আমি স্লো হয়ে গিয়েছিলাম, ও পুশ করে সামনে দিয়ে চলে গেছে, আমি খেয়াল করিনি ও আমার পিছন থেকে আসছে। যাই হোক, ক্রেডিট গোজ টু হিম, হি টুক দ্য অপরচুনিটি। এখন যেটা বলছি, এটা 16 বছরের নিচে ছেলেদের জন্য নয়। সো আপনারা যারা আসবেন 16 বছরের নিচে হলে এটাকে অ্যাভয়েড করবেন, এবং ডেফিনেটলি এটা আমারও অ্যাভয়েড করার দরকার ছিল। বাট ওর ফিজিক্যাল কন্ডিশন ভালো, ও ফিজিক্যালি অনেক হেলদি। এসব চিন্তা করে একটা ছোটোখাটো মজার জন্য রিস্ক নেওয়া, বাট শুডন্ট বি। রাস্তাটা সুন্দর, কাশফুল, অনেকগুলো কাশফুল। নাইস। আমি তো এরকম জায়গায় জানলে মনেদেরকেও নিয়ে আসতে পারতাম, বাসেমকেও নিয়ে আসতাম। এটা তো সুন্দর জায়গা, সন্ধ্যায় মোটামুটি সময় কাটানো যায়। আমরা 300 ফিট যাবো, ওখান থেকে ঘুরে বাসায় চলে যাব। বলছিলাম তখন বর্তমান পরিস্থিতি নিয়ে, আসলে এসব কথাগুলো বললে কেমন জানি মনে হয় বাংলাদেশের হাজার হাজার বুদ্ধিজীবীদের মতো আমিও একজন। কারণ এখন মোটামুটি একটা জিনিসের কমতি নেই বাংলাদেশে, সেটা হলো বুদ্ধিজীবী। ঘরে ঘরে বুদ্ধিজীবী, পথে পথে বুদ্ধিজীবী, মোটামুটি সব জায়গায় বুদ্ধিজীবী। আমরাও তার মানে আমি নিজে পার্সোনালি তার কোনো ব্যতিক্রম নই। আমরাও মোটামুটি সেক্টরের ভিতরে একটা সন্ধ্যাকালীন আড্ডা জমাই, এটাও বুদ্ধিজীবীদের আড্ডা। আমরা এটাকে নাম দিয়েছি সংসদ। প্রত্যেক দিন দেশের এইসব উল্টা পাল্টা বিষয়গুলো নিয়ে অ্যানালাইসিস করে কথা বলে আমাদের রেগুলার এজেন্ডা হয়ে গেছে ওই সব বিষয়গুলো নিয়ে কথা বলা। আর আমি জানি অনেকের এই ব্যাপারটা এমন হয়েছে, দেশে যদি কিছু না হয়, হঠাৎ যদি দেশ শান্ত যায়, ইউটিউব ঘুরে যদি কোনো সংবাদ না দেখে অনেকের অশান্তি লাগে। আরে আজকে কিছুই নাই, কী রে কী করবো, কোনো তো আলাপের সাবজেক্টই নাই। দেন হচ্ছে কেউ কারোর সাথে কথা বলার কোনো টপিকস পায় না, এর চুমুকে একজন একজনের দিকে তাকায়, সময় পার করে বোরিং। সো আমাদের জন্য এখন এইসব বিষয়গুলো খানিকটা আড্ডা করার জন্য সাবজেক্ট হয়ে বসে আছে। যদিও ব্যাপারটা ফান ছিল, কিন্তু আমরা কোনো সাবজেক্টই আসলে চাই না যেগুলো মানুষের সাফারিংয়ের কারণ হয়, আর মোটেও সেটা সমালোচনার ভারে কিংবা অন্য কোনোভাবে আড্ডার অংশ হোক, সেটাও চায় না। আমাদের আড্ডার বিষয়গুলো পরিবর্তন হতে পারে যদি কোনো দিন এই সিচুয়েশনে পরিবর্তন হয়, যদি দেশ কখনো সুন্দর হয়, যদি এই সরকার সফল হতে পারে, যেই কারণে এত এত প্রাণ ঝরলো, সেই সোনার বাংলা যদি আমরা গড়তে পারি, যদি একটা সুন্দর কাঠামো, সুন্দর একটা সংবিধান কিংবা সুন্দর একটা রাজনৈতিক পরিবেশ যদি আমরা সৃষ্টি করতে পারি, এবং হাজার হাজার যুবক যারা দেশ পাড়ি দেওয়ার কথা ভাবছে, আমিও তার ব্যতিক্রম নই। মাঝে মধ্যে আমার নিজেরও মনে হয় বাইরে চলে গেলে মনে হয় ভালো হতো। দেন আবার ভাবি এটা কোন ধরনের কথা, যেখানে আমার ভাই, যেখানে আমার বাবা, যেখানে আমার মা, যেখানে আমার পাড়া পড়শি আত্মীয় স্বজন কষ্ট করে যাচ্ছে, আর আমি সুখের খুঁজে আরেকটা নিট বেছে নেব, সেটা কেমনে হয়? সো এই কথাগুলো হয়তো আমার মনে আসে, আমি অকপটে স্বীকার করলাম। কিন্তু যে পিছুটানটা আমি ভেবেছি, অনেকে হয়তো সেই পিছুটানটার কথা ভাবে না, সরাসরি একটা কথাই ভাবে, বাইরে চলে গেলে মনে হয় ভালো হতো। আর বাইরে চলে গেলে মনে হয় ভালো হতো যারা ভাবে, এটা তাদের দোষ নয়।
এই দোষ আমাদের সকলের। আমরা তাদের জন্য, আমাদের জন্য, অনাগত আমাদের সন্তানদের জন্য একটা ভালো, একটা স্থিতিশীল দেশ এখনো পর্যন্ত উপহার দিতে পারিনি। এখানে থাকার ইচ্ছা, এখানে থাকার বাসনা আসলে তাদের হবে কেন? আমরা কি দিয়েছি তাদেরকে? সো আমি আশা করি আমরা নিজেদের জায়গা থেকে নিজেরা একটু সমালোচনা করতে শিখি, এমন কোনো মতাদর্শকে অন্ধভাবে ধরে না রাখি যে সে ভুল করলে ভুল বলবো, সে শুদ্ধ করলে ভুল বলবো, তার কোনো সমালোচনা নেই, তাকে নিয়ে কোনো ভুল বলতে পারবে না। এই জাতীয় চিন্তাভাবনা আমার মনে হয় মন থেকে এখন ঝেড়ে ফেলে দেওয়া উচিত। আর এটাকেও ভুল বলা উচিত নয়। আমি শুনেছি অনেককে সমালোচনা করতে, সুবিধা ভোগী, আরেকটা হচ্ছে ভালো চেতনার অধিকারী। এই রাজনৈতিক দল ভালো ছিল, আমি তাকে সমর্থন করেছি, কিন্তু এখন এই রাজনৈতিক দল ভালো নেই, আমি তাকে সমর্থন করে তার শুদ্ধ করতে পারছি না, সে ভালো নেই, সে কোনো অবস্থাতে ভালো হচ্ছে না, আমি তাকে ত্যাগ করব। আর এটাই হচ্ছে একটা শুদ্ধ মন মানসিকতার পরিবর্তন, একটা ভালো মন মানসিকতার পরিচয়। সে খারাপ আছে, আমি স্টিল তার সাথে আছি। তার মানে কি? আমি তাকে হয় সমর্থন দিচ্ছি, আর নতুবা আমিও তাদের দলের একজন। বাংলাদেশের মানুষ খারাপকে বর্জন করতে ভুল করেনি, ভালোকে চিনতে ভুল করেছে কিনা সেটা আমি জানি না, কিন্তু খারাপকে তারা সবসময় বর্জন করেছে। আর এই খারাপকে বর্জন করতে গিয়েই প্রতিবার নির্বাচনে সরকার ব্যতীত অন্য রাজনৈতিক দলের উপরে গিয়ে সমর্থনটা পড়েছে। আমি জানি না এই সমর্থনটা তাদেরকে ভালো হিসেবে দেওয়ার অর্থ ছিল কিনা, বাট আমি শিওর এই সমর্থনটা তাদের তুলনায় ভালো কথাটা অর্থে ব্যবহার হয়েছে। আমি তাদেরকে অপছন্দ করছি না বিদায় আমার আর কোনো অপশন নেই, আমার তাকে ভোট দিতে হবে। বিষয়টা এরকম, হয়তো আমাদের কাছে বেশি অপশন নেই, কিন্তু এই অপশন খোঁজাখুঁজির প্রয়োজনে যাতে না হয়, এইরকম একটা রাষ্ট্রীয় কাঠামো, একটা সংশোধনী আমাদের বিশেষ প্রয়োজন, আমাদের অনাগত দিনগুলোর জন্য, আমাদের আগামী শত শত বছরের জন্য। আর তার জন্য যেটা বলছিলাম, আমাদের যদি আরও কিছু সহ্য করতে হয়, আমি অন্ততপক্ষে করতে প্রস্তুত, কিন্তু আমি এই সিস্টেমের পরিবর্তন চাই। আমার কথাগুলো হয়তো আপনার পছন্দ নাও হতে পারে, কিন্তু এটা আমার একান্ত ব্যক্তিগত অভিমত। সবাই ভালো থাকবেন। পরবর্তীতে আবার কোনো একটা ভিডিওতে নতুন নিয়ে ব্লগ দেখার অনুরোধ জানিয়ে আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।